দর্শক শুভেচ্ছা, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে আমরা রাত 11টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সচরাচর আলোচনা করে থাকি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে। আপনারা জানেন যে টানা 11 দিন ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে যে কোটা প্রথা সংস্কারের জন্য যে আন্দোলন, সে আন্দোলন ধারণা করা হয়েছিল অনেকেই যে প্রায় শেষের পথে, বিশেষ করে আদালতের রায় এবং সেটির মৌলিক যে বিষয় এবং তার সঙ্গে শিক্ষার্থীদের যে দাবি তার ভিতরে এবং সরকারের যে অবস্থান সেখানে খুব বেশি দূরত্ব নাই। কিন্তু শেষ পর্যন্ত হলো না। রবীন্দ্রনাথের যে সংজ্ঞায়ন ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ, সেটি আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। আমিন ভাই স্বাগত আপনাকে। আছেন বিএনপির নেতা এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আশা করছি। এবং আমাদের সঙ্গে অনলাইনে আরও আছেন, এই মুহূর্তে উনি এখনো শুনতে পাচ্ছেন, উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার সমন্বয়ক আসিফ মাহমুদ, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আসিফ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আদালতের রায় গতকালকে অ্যাটর্নি জেনারেল যে ব্যাখ্যা দিয়েছেন যে এখন কোনো সরকারি চাকরির সার্কুলার হলে অন্তত 7 অগাস্ট, আমি যদি ভুল না করি, 4 সপ্তাহ কোনো কোটা নাই, অর্থাৎ 2018-র যে পরিপত্র সেটি থাকছে। এবং আদালতে এই নির্দেশনাও আজকে দিয়েছে, সরকার চাইলে সেটির একটি যৌক্তিক সংস্কার করতে পারবে। তাহলে আগামীকালও কেন আপনারা কর্মসূচি দিলেন? আপনাদের অবস্থানটা একটু বুঝতে চাই। না, প্রথমত যে স্ট্যাটাস কোর্টে এসেছে সেটি অনুযায়ী 18 পরিপত্র কিন্তু পুনর্বহাল হচ্ছে না। 18 পরিপত্রের কোনো প্রয়োগ এই 28 দিন হবে না এরকম, কিন্তু 18 পরিপত্র কিন্তু পুনর্বহাল হচ্ছে না, মানে কোটার প্রয়োগ হবে না। কোটার প্রয়োগ কিন্তু আবার সেই 28 দিন যাওয়ার পর থেকে কিন্তু আবার শুরু হবে। এবং আমাদের দাবি কিন্তু হাইকোর্টের কাছে নয়, আমরা বারবার স্পষ্ট করেছি, আমার দাবি হচ্ছে সরকারের কাছে। এবং আমরা চাই কোটা ব্যবস্থার একটি স্থায়ী সমাধান। হাইকোর্টের 18 পরিপত্র পুনর্বহাল হলেও কিন্তু সেই স্থায়ী সমাধানটি হচ্ছে না, কারণ 18 পরিপত্র অনুযায়ী আমাদের যে অনগ্রসর জনগোষ্ঠী আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী, তারা কিন্তু কোটা পাচ্ছেন না। তারা কোটা না পেলে আমরা মনে করছি এটা একটি অসম্পূর্ণ পরিপত্র হবে। সেই জায়গা থেকে আমরা দাবি করেছি, আমাদের এক দফা হচ্ছে সংসদে আইন পাস করে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করতে হবে। এবং আমরা প্রস্তাবনা করছি অবশ্যই সেটি অনূর্ধ্ব 5% মধ্যে হতে হবে। যে আসিফ, আমার একটা বিনীত জিজ্ঞাসা, এই যে ধরেন 4 সপ্তাহ পরে আদালতে তো আবার শুনানি হবে, এবং গতকালকে এই অনুষ্ঠানে সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি অ্যাটর্নি জেনারেল, তার যে ব্যাখ্যা, যেহেতু এটি নির্বাহী বিভাগের নিয়োগ সংক্রান্ত বিষয়, কাজে আদালত এখানে খুব বেশি কি বলে নির্দেশনা হয়তো কিছু দিতে পারেন, যে বিশেষ করে আপনি যেটি বলছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী, প্রতিবন্ধী, তাদের জন্য কোটা রাখা এবং এটা যৌক্তিক সংস্কারের কথাও বলছে। সেই জায়গায় আপনি যেটা বলছেন সেটা সর্বোচ্চ 5% হতে পারে। সর্বোচ্চ 5% কি সব মিলিয়ে আপনি 5%-এর কথা বলছেন আসিফ? আমরা সব মিলিয়ে 5%-এর কথা বলছি। দেখুন, আদালতের যে আংশিক রায়টি এসেছে সেখানে কিন্তু আদালত বলেছে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং কত শতাংশ কোটা থাকবে কি থাকবে না এটা সরকারই ঠিক করবে। কিন্তু এতদিন আমরা দেখেছি আমাদেরকে বারবার বলা হচ্ছে যে হাইকোর্টের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না, সরকার কোনো আইন করতে পারবে না, নতুন পরিপত্র করতে পারবে না, এই ধরনের কথাগুলো বলে আমাদের আন্দোলনের যৌক্তিকতাকে কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। কিন্তু আমরা হাইকোর্টের প্রতি ভরসা রেখেছি, হাইকোর্টও সেই জানিয়ে দিয়েছে যে এটি সরকারেরই সিদ্ধান্তের বিষয় কতটুকু করে থাকবে কি থাকবে না। এবং আমরা রীতিমতো আমাদের দাবিটি আগে থেকেই সরকারের কাছেই করে আসছিলাম, যদিও এটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে সরকারের কাছে কি হাইকোর্টে সাবজুডিস একটা ম্যাটারে দাবি করা যায় কিনা। হাইকোর্ট এই বিষয়ে একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং এটি ছাত্র সমাজের
বিজয়ের প্রাথমিক ধাপ বলে আমরা মনে করি। এখন আমাদের দাবি সরকারের কাছে, আমরা মনে করি সরকার খুব দ্রুত সময়ের মধ্যেই এই কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার করবেন এবং শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে এবং রুটিন কার্যক্রমে ফিরে যাবে। কিন্তু আপনি যে দাবি করছেন সেই দাবি অনুযায়ী আপনারা কি সরকার যেটি করবে মানে 4 সপ্তাহ পরে সেই আস্থাটা পাচ্ছেন না, নাকি এটি ধরেন আপনারা বলছেন আইন পাশ করতে হলে তো অনেকগুলো প্রক্রিয়াও রয়েছে, সংসদে যেতে হয়, সংসদের অধিবেশন থাকতে হয়, স্থায়ী কমিটিতে যেতে হয়, ভেটিং হয়, সেই প্রক্রিয়াটা একটু দীর্ঘমেয়াদী বিষয়ও হতে পারে। সে পর্যন্ত কি আপনাদের আন্দোলন চলবে, নাকি আপনারা সরকারের উপর আসলে আস্থা পাচ্ছেন না? দেখুন, সরকারের আইন করার ক্ষেত্রে কিন্তু 28 দিনের কোনো বাধ্যবাধকতা নেই। সরকার চাইলে যে কোনো সময় আইন করতে পারে। আমরা চাই, যেহেতু এখন সংসদ অধিবেশন চালু নেই, আমরা চাই একটি জরুরি সংসদ অধিবেশনের মাধ্যমে আইনটি পাশ করা হোক। যেহেতু এটি একটি রাজপথে একটি আন্দোলন চলছে, শিক্ষার্থীদের একটি যৌক্তিক দাবি, এবং আমরা সেজন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সদিচ্ছা এবং দ্রুত হস্তক্ষেপ কামনা, দ্রুত পদক্ষেপ কামনা করছে। সরকারের পদক্ষেপ দৃশ্যমান হলে এবং আমরা সরকারের কোনো পদক্ষেপ এই বিষয়ে দৃশ্যমান হলে অবশ্যই আমরা রাজপথ ছাড়বো এবং অবজার্ভ করব সরকার এই বিষয়ে আমাদেরকে কি সিদ্ধান্ত নেয়। আপনাকে একটু থামায়, আমাদের সঙ্গে সরকারের জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি যুক্ত হয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি কোটা বিরোধী বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার সমন্বয়ক আসিফ মাহমুদের সঙ্গে কথা বলছিলাম। তার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে তারা এখনই একটা যৌক্তিক সংস্কার চায় এবং সেই সংস্কারটি সরকারকে অর্থাৎ নির্বাহী বিভাগকে করতে হবে, সেজন্য আইন পাশ করতে হবে সংসদে, যেটাকে তারা যৌক্তিক টেকসই সমাধানের কথা বলছেন। সেটি কতখানি সম্ভব সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। এবং তার কথায় যেটি স্পষ্ট যে 2018 সালে সরকারি যে পরিপত্র জারি সেটি আদালত কর্তৃক বাতিল এবং আবার সেটি আদালত বলল সেটি স্থিতাবস্থা, ফলে সব মিলে সরকারের সঙ্গে তাদের একটা আস্থার সংকট, ভরসার সংকটও তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এমনটা কেন হলো ফরহাদ হোসেন? দেখুন, আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে কেন হলো। সেটি হচ্ছে যে আমাদের 2018 সালের 4 অক্টোবরে যখন আমরা পরিপত্র জারি করি যে মেধার ভিত্তিতে সরাসরি সমস্ত নিয়োগ হবে এবং সেক্ষেত্রে আপনার কোটা উঠে গেল। এবং তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে 21 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা কোর্টে রিট করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রায়টা এসছে। এটি হচ্ছে কারণ। তো এখন কোর্টে যদি কেউ যায়, তারা যদি যুক্তি উপস্থাপন করে, তারা তো কোর্ট তখন আমাদের যে যেটি আমরা কোটাকে তুলে দিলাম এবং মেধার ভিত্তিতে সরাসরি সব নিয়োগগুলো আমরা 9 থেকে 13 গ্রেডে এই নিয়োগগুলো যখন আমরা ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে বললেন, তারপরে কিন্তু হাইকোর্টে গিয়েছে একদল এবং তারা কিন্তু সেখানে গিয়ে বলেছে যে এটা আমাদের এই কারণে আমাদের এটাকে কোটা পদ্ধতি ফিরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এতদিন ধরে আপনার শুনানি হয়েছে, একটা পক্ষ সেখানে লড়েছে। কোর্টের আপনি জানেন যে রাষ্ট্রের ৩ টি অঙ্গ, তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আপনারা জানেন যে আমাদের নির্বাহী বিভাগ, আমাদের বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ। আইন বিভাগ হচ্ছে সংসদ। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বলেছেন নির্বাহী বিভাগের প্রধান হিসেবে এবং সেটি বলার পরে কিন্তু আপনার কোর্টে একটা মুক্তিযোদ্ধার সন্তানরা তারা কিন্তু লড়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যখন যুক্তি উপস্থাপন করেছে তার পরিপ্রেক্ষিতে আপনার না, আমরা এই ইতিহাসটা জানি ফরহাদ ভাই, আমরা জানতে চাচ্ছি তাদের দাবিটা কি মেনে নেওয়া এখন সম্ভব? এবং আপনি দেখেছেন যে আজকে রায়ের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, রায়ের আদেশটি দেওয়া হয়েছিল, রায়ের ব্যাখ্যাটি দেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে কোথায় রায়ের ব্যাখ্যাটি হচ্ছে যে আপনার কোর্ট বলছে প্রয়োজনে উল্লেখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বাড়ানো বিষয়ে এই রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না এবং যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করে বিবাদীদের সেখানে স্বাধীনতা রয়েছে। তো এখন যে বিষয়টি হচ্ছে আপনি বলছেন যে এটা কেন হলো, এটা তো আপনি জানেন যে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল সেই সময় তাদের সাথে সহমত পোষণ করে কিন্তু সরকার নির্বাহী বিভাগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ঠিক আছে, কোনো কোটায় থাকবে না, মেধার ভিত্তিতে 9 থেকে 13 গ্রেডে আপনার সরাসরি নিয়োগগুলো হবে। তো সেটি তো আমরা করেছিলাম, কিন্তু এখন যেটা হচ্ছে যখন আপনার কোর্ট স্বাধীন, আপনি যে কোনো মানুষ ন্যায় বিচারের জন্য সেখানে যায় এবং কোর্টে পিটিশন করে এবং কোর্ট শোনে, তার যুক্তি শুনে কিন্তু একটা রায় দেয়
এখন বিষয়টা হচ্ছে কোর্টে। এখন সেখান থেকে আমরা রায় পেয়েছি যে ব্যাপারটা এটি না আমাদের ফরদ ভাই, কিন্তু আজকে আজকে আপনি আপনি আপনার দপ্তরে গণমাধ্যমকে যে ব্রিফ করেছেন মাননীয় মন্ত্রী, আজকে আপনি আপনার দপ্তরে যে ব্রিফ করেছেন সেখানে জেলার ক্ষেত্রে যে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে, এর মধ্যে নারীদের ক্ষেত্রে যে বিসিএস অফিসার কম আসছে, সেগুলোও একটা বাস্তবতা। এবং আপনার সংবিধানে স্পষ্টভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জন্য কোটা বরাদ্দ রাখার একটা বিধান রয়েছে। ফলে তারা যে যৌক্তিকীকরণের কথা বলছে সেটি নিয়ে সম্ভবত আজকে ছাত্রলীগও সংবাদ সম্মেলন করে সেটা উল্লেখ করেছে। ফলে আসলে বিরোধটা কোথায়? এখন এটা আইন পাশ করতে আপনাদের সমস্যা কোথায়, যেটা সাধারণ শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের দাবি? কিন্তু এখনো বিষয়টি কিন্তু আদালতে আছে। আমি সেই কথাটি বলার চেষ্টা করছি। আমরা তো এটা করেছি, কিন্তু আদালতে এটা চ্যালেঞ্জ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে 2018 সালে যেটা করেছি এটা অবৈধ। এটা বুঝতে হবে। শিক্ষার্থীরা তারা জানে যে কোর্টে এটা একদল যখন গিয়েছে তখন তাদের যুক্তি তর্ক শুনে তারা রায়টা দিয়েছে। এখন আমাদের করতে হবে কি, কোর্টে যখন এটা যায় তখন কোর্টে অপরপক্ষ যাবে, গিয়ে কোর্টে উপস্থাপন করবে যে আসলে এখানে যুক্তিটা কি, কেন কোটা থাকবে না, সেই যুক্তিটা তো উপস্থাপন করতে হবে। এবং এটা তো সত্য যে আমরা তো 18 সালে কোটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরের পরিস্থিতিগুলো কি হয়েছে সেটা আমি স্ট্যাটিস্টিক্স গুলো বলেছি যে আসলে নারী কোটা তুলে দেবার কারণে যেখানে 38 বিসিএস পর্যন্ত কিন্তু আপনার 39 বিসিএস পর্যন্ত কোটা ছিল, তো সেই কোঠাতে যদিও 39 বিসিএস বিশেষ বিসিএস ছিল, ডাক্তার নিয়োগ হয়েছে, কিন্তু 38 পর্যন্ত সেখানে জেনারেল বিসিএস এ সেখানে কিন্তু কোটা ছিল এবং কোটাতে দেখা গেল কোটার কারণে 26%-এর উপরে নারীরা 26 পয়েন্ট সামথিং নারীরা কিন্তু সেখানে চান্স পেয়েছে। কিন্তু যখন দেখলাম আমরা 40 বিসিএস সেখানে কোটা ছিল না, সেখানে এসছে আপনার মাত্র সম্ভবত 21% এবং 41-এও এসছে 21%, আবার 43-এ গিয়ে আরো কমে গেছে নারীদের, তা হচ্ছে 19%, 17%। তো গড়ে গিয়ে ঠেকেছে সেটা আপনার 19%। জি, আমি বুঝতে পেরেছি ফরদ ভাই। আমি আপনার কাছে আরেকবার আসবো। আমাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতা যুগ্ম মহাসচিব ইমরান সাহেব প্রিন্স আছেন। প্রিন্স ভাই, আপনি যদি পুরো আলোচনা শুনেন, এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে বিএনপির এক ধরনের সমর্থন আছে, সেটি আপনাদের নেতারা বলেছেন। আপনাদের আপত্তি হচ্ছে ইন্ধনটা নিয়ে। কিন্তু ধরেন, যেহেতু আপনারা সরকার বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন করার চেষ্টা করেছেন বা করে যাচ্ছেন, এবং যেহেতু একটি সরকার বিরোধী এটা একটি মব বা একটা মুভমেন্ট তৈরি হয়েছে, সেই সুযোগ তো বিএনপি নিতেই পারে, বা আপনারা নিচ্ছেন কিনা, সেটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে স্টুডিওতে এবং অনলাইনে যারা যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি কোনো সুযোগ সন্ধানী দল নয়। বিএনপি জনগণের দল। জনগণের বিভিন্ন ইস্যুকে বিএনপি অ্যাড্রেস করে, যেগুলি যৌক্তিক ইস্যু, সেই যৌক্তিক ইস্যুতে তার বক্তব্য পেশ করে এবং ক্ষেত্র বিশেষে সেই যৌক্তিক ইস্যু নিয়ে আমরা রাজপথেও থাকি। আজকে এই কোটা বিরুদ্ধে যে আন্দোলনটা চলছে, কোটার সংস্কারের জন্য, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যে দাবিগুলো যেটা রয়েছে, সেই দাবিগুলো যৌক্তিক বলেই বিএনপি মনে করে এবং সেই কারণেই যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করেছি এবং সেই আন্দোলনেও আমাদের সমর্থন ব্যক্ত করেছি। এর বেশি কিছু নয়। এই আন্দোলনের উপর ভর করে, যেটা আওয়ামী লীগের নেতারা বারবার বলার চেষ্টা করছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা একটা বিএনপিকরণ বা একটা রাজনীতির মানে রং দেওয়ার জন্য, তো সেটার দিকে বলতে চাই যে এই আন্দোলনের উপর ভর করে বিএনপি সরকার বিরোধী আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন ইস্যু আছে, জনপ্রিয় ইস্যু আছে, সেগুলো নিয়ে বিএনপি কাজ করছে এবং কাজ করবে। এখন হ্যাঁ, এই যে আজকে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের জন্য দায়ী কে? এই আন্দোলনের জন্য দায়ী হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ 2018 সালে যে আপনার কোটা সংস্কারের আন্দোলন চলছিল, সেই আন্দোলনটাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আপনার সেই চাপে তখন সরকার কিন্তু এটার বিরুদ্ধে ছিল। তখন এটার চাপে সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেগে মেগে একদম দাঁড়িয়ে তিনি বললেন যে এখন আর কোটাই থাকবে না। কোটা থাকবে না এই কথা কিন্তু কেউ বলে নেই, তখন কোটা সংস্কারের কথা বলা হয়েছিল। এই যে 56% কোটা স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীনতার 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই। 56% কোটা 50 বছর পরে এসে এই 56% কোটা, এটা কোনো প্রয়োজন নাই।
এটা অযৌক্তিক একটা বিষয়, এবং এই কোটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই প্রশাসনের দলীয়করণ এবং বিভিন্ন মানে বিষয়টা হচ্ছে, এবং এই প্রশাসনে যারা ঢুকছে এই 56% কোটাকে ব্যবহার করে তাদের অধিকাংশই, সকলে না, অধিকাংশই আপনার যে যোগ্য সেটা কিন্তু বলা যাবে না। সেই কারণেই কিন্তু এই বৈষম্য তৈরি হয়েছে এবং এই আন্দোলনটা চলছে। তিনি তখন যদি সেই রেগে ওই একতরফাভাবে এটা বাতিল না করে দিয়ে তিনি যদি বলতেন হ্যাঁ এটা সংস্কারের জন্য প্রয়োজন আছে, সংস্কারের আন্দোলন চলছে, আসুন একটি কমিশন আমরা গঠন করি, একটি নিরপেক্ষ এবং একটি যোগ্যতা সম্পন্ন কমিশন গঠন করে সেই কমিশন সকলের সাথে আলোচনা করে বাস্তবতার নিরিখে যদি একটি সুপারিশ করত, তাহলে কিন্তু আজকের এই আন্দোলনটা 2024 সালে এসে তার হতো মানে না। এই আন্দোলনের সঙ্গে আপনাদের সমর্থন আছে, কিন্তু এটাকে ব্যবহার করে সরকার পতনের আন্দোলন বা সরকার বিরোধী আন্দোলনের কোনো প্রচেষ্টা বিএনপি করছে না? এগুলি কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। জি, আজকে ঠিক আছে। যখন সরকার এসব আন্দোলনে এতটাই নার্ভাস যে এইসব আন্দোলন যখন হয়, সামাজিক আন্দোলন বা ছাত্র আন্দোলন, এই যে কোটা বিরোধী আন্দোলন কিংবা নিরাপদ সড়কের আন্দোলন কিংবা শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলন যখন হয়, তখন তারা নার্ভাসনেসে ভুগে এবং এই আন্দোলনের সাথে বিএনপিকে ট্যাগ করে তারা কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। কোটা বিরোধী আন্দোলনের প্রধান নেতা তিনি তো পরে বিএনপির যে এলাই তার সঙ্গে গিয়েছেন, নূর হোসেন নূরের কথা আপনি বলছেন। 2018 সালের যে প্রধান নেতা ছিলেন নুরুল হক নূর, তিনি একটা রাজনৈতিক দল করছেন, জি, গণ অধিকার পরিষদ। তার যে দাবি, তার যে অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে তার যে অবস্থান, সেই অবস্থানের সাথে বিএনপির অবস্থান অনেকটাই মিল। এখন সারা বাংলাদেশে অনেকের সাথে তো বিএনপির অবস্থান মিল, নাগরিক ঐক্যের সাথে মিল আছে, গণফোরামের সাথে আছে, গণ অধিকার পরিষদের সাথে আছে, এবি পার্টির সাথে আছে, ইসলামী আন্দোলনের সাথে আছে, কিংবা 12 দলীয় জোটের সাথে আছে, গণতন্ত্র মঞ্চের সাথে আছে। তাহলে কি সেটার জন্য তাদেরকে বলবেন যে বিএনপির ইন্ধন ছিল বা আছে? বিএনপি একটা দল, সেই দল দেশের বিবেচনায় আমরা যে আন্দোলনটা করছি, এই সরকারের পদত্যাগ, আওয়ামী লীগের লোকজনের এটি হচ্ছে সংকেত। এটা হলো আওয়ামী লীগের লোকজন, তারা আমি তো আগে বলছি একটা ইনফিউরিটি কমপ্লেক্সের মধ্যে ভুগে, নার্ভাসনেসে ভুগে এই আন্দোলনগুলো যখন হয়, তখন মনে হয় যে তারা মনে করে যে এই গেল বোধহয়, এই জন্যই তারা এই কাজগুলো করে। কেন এত নার্ভাসনেসে ভুগছেন? এবং আজকে 11তম দিন এই আন্দোলনের, আমরা গত পরশু যদি দেখি, টিএসসি থেকে শাহবাগ মোড় থেকে কারণ বাজার থেকে বাংলা মোটর থেকে কারণ বাজার, ফার্মগেট পর্যন্ত চলে আসলো, পুলিশ বাধা দেয়নি, লাঠিচার্জ করেনি। আজকে সকালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি একটি প্রেস কনফারেন্স করলো, পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, সন্ধ্যায় থেকে বিকেল থেকে আমরা দেখলাম সেখানে সব ভারী সাজোয়া যানটান সব শাহবাগে প্রস্তুত হলো। 11তম দিনে এসে আন্দোলনে কেন কুমিল্লায় গুলি হলো, লাঠিচার্জ হলো, টিয়ার গ্যাস হলো? সেই জায়গায় যাওয়ার আগে আমি আপনাকে শুভেচ্ছা, বিজ্ঞ আলোচকবৃন্দ যারা স্টুডিওতে আছেন এবং যারা অনলাইনে যুক্ত হয়েছেন এবং সম্মানিত দেশবাসী, সবাইকে সালাম জানাচ্ছি। আমি এই জায়গা থেকে শুরু করি যে এই আজকে আন্দোলনের জন্য শেখ হাসিনা দায়ী, যেটা দাবি করলেন, অভিযুক্ত করলেন প্রিন্স ভাই। তো যদি মাননীয় প্রধানমন্ত্রীর সেদিনের এই সিদ্ধান্ত কোটা বিরোধী আন্দোলনকারীরা মেনে না নিতেন, তাহলে তো গত 6 বছর ওরা রাস্তায় থাকতো। কিন্তু পার্লামেন্টে সেই ঘোষণা, পরবর্তীতে পরিপত্র, তাতে তারা সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন বলে ওরা কেউ রাজপথে আসেনি। এক, আবার কখন রাজপথে আসলেন? যখন সংক্ষুব্ধ 7 জন অ্যাপিল করলেন কোটা ফিরে পাওয়ার আদালত রায়ের প্রেক্ষিতে। দ্বিতীয়ত, উনি বলছেন যে বিএনপি এই দাবিগুলো যৌক্তিক মনে করে, বিএনপি মনে করতে পারে। আমি যদি এখানে আমার সন্তানতুল্য জনাব আসিফ আছেন যিনি আন্দোলনে, তাকে যদি প্রশ্ন করি, যেহেতু তারা মেধার পক্ষে, যদিও বা আমি মনে করি যে সরকারি পরীক্ষায় যারা চাকরি পাচ্ছে প্রত্যেকে মেধাবী। কারণ আপনি নিশ্চয় জানেন যে এখানে মুক্তিযুদ্ধের সন্তান, সে কারণে কেউ বাবার সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরি পাচ্ছে না। তাকে একটা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিতে হচ্ছে, অনার্স, মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন, তারপরে তাকে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে হচ্ছে, তারপরে সবাই যত নাম্বার পেলে লিখিত পরীক্ষায় পাস, যেটা মিনিমাম 50, তাকে কিন্তু সেই নাম্বারটা পেতে হচ্ছে। সুতরাং তাকে মেধাহীন বলার কোনো সুযোগ নেই। হয়তো 19-20 হতে পারে, এটা কিন্তু আরেকটা চক্রান্ত, যে ওদেরকে মেধাহীন বলে জাতির কাছে এটা উপস্থাপন করা যে মুক্তিযোদ্ধার সন্তান হলে চাকরি পাচ্ছে, পড়াশোনা করার দরকার নেই। বিষয়টা এমন না যে তারা স্কুলে যায়নি তারা চাকরি পাচ্ছে, সেটা আরেকটা জায়গায়। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি জনাব আসিফে যেটা মানে জানতে চাই তার কাছ থেকে, যে বিএনপি যেমন মনে করে দাবিগুলি যৌক্তিক, সরকারও মনে করে দাবিগুলি যৌক্তিক, আর যৌক্তিক মনে করে বলেই সংক্ষুব্ধ 7 জনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট যখন কোটা বহাল করলো,
তখন সরকার সব প্রণোদিত হয়ে তারপরের দিনে কিন্তু এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এখন জনাব আসিফ যেটা বলার চেষ্টা করছেন যে তারা সরকারের নির্বাহী নির্দেশ চায়, আইন পাস চাই আইন একদম পাস চায়। উনি আবার কয়েকটা কন্ট্রাডিক্টরি কথা বলছেন, এই কথাগুলো যদি উনি জবাব দেন জাতি ক্লিয়ার হবে। যেমন উনি বলছেন যে ওনার ভয় 28 তারিখে আবার কোটা বহাল হবে। আবার উনি বলছেন যে হাইকোর্টের প্রতি তার ভরসা আছে, সে ভরসা মতোতে রায় পেয়েছে। এখন 28 তারিখে যে আবার রায় বহাল হবে এটা উনি কোন সূত্রে জানলেন? আবার কন্ট্রাডিক্ট করতেছে, উনি বলছেন যে হাইকোর্টের প্রতি আমাদের ভরসা আছে, হাইকোর্ট সে ভরসা অনুযায়ী রায় দিয়েছে। এখন আরেকটি কথা উনি বলেছেন যে আমি চাই 5% কোটা থাক। 5% কোটা কারা? মুক্তিযোদ্ধা সন্তান, নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নাকি মহিলা, নাকি জেলা ওয়াইজ, নাকি না, সেটা তো আর তারা ঠিক করে দেবে না, সেটা সরকার ঠিক এটাও করবে। না, এটাও যখন তারা একটা ক্লিয়ার মেসেজ দিবে তখন সবার বুঝতে সুবিধা হয়। তো যেখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি শুরুতে যেটি বলেছেন যে আমি যদি ধরে নেই যে, যেমন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি জনাব স্বাধীন মালিক ওনাকে আমি উদ্ধৃত করতে চাই, যেহেতু এখানে আমিনুদ্দিন সাহেব অ্যাটর্নি জেনারেল উনি সরকারের পক্ষের লোক, মনসুরুল হক রিটকারের পক্ষের লোক, তারা দুজনেরই বক্তব্য হচ্ছে কি এই হাইকোর্টের স্ট্যাটাসকোর মাধ্যমে হাইকোর্টের রায়ের পূর্ব অবস্থায় আমরা ফেরত গেছি, অর্থাৎ কোটা নাই, মানে পরিপত্র বহাল। যেটা আপনি শুরুতে বলেছেন। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে পরিপত্র বহাল আছে, বহাল নেই, অর্থাৎ কোটা আছে, কোটা আছে, কিন্তু আগামী 7ই আগস্টের আগে তো বাংলাদেশের সরকারের একটি নিয়োগের কোনো সম্ভাবনা নাই। তাই কি? অফকোর্স আগের কোনো সার্কুলার যদি থাকে নাই, এর মধ্যে নাই। আচ্ছা। হ্যাঁ, প্রথমত এটা খুব ক্লিয়ার। তাহলে যখন জনাব আসিফ বলছেন যে হাইকোর্টের প্রতি আমাদের ভরসা আছে, তাহলে 8 তারিখ পর্যন্ত তাদের ধৈর্য ধরতে জি, সমস্যা আমিন হবে। ভাই, না, ওই প্রশ্নটা যদি একটু দেন, আজকে পুলিশ বাধা দিল কেন? আমি আসছি আজকে সে জায়গায়, ছাত্রলীগ আমি কেন আসছি, রাজপথে নামতে চাই? এই জায়গায় সে মানে এটা খুবই লজিক্যাল, কারণ আপনার যেখানে আর হাইকোর্টের রায় আজকে যেটা পেলাম যে বলছে এটা রাখা যেতে পারে, তাহলে এটা সুপ্রিম কোর্টের বিষয়, যেটা 7 তারিখে পূর্ণাঙ্গ রায়ের পরে হাইকোর্ট মানে চূড়ান্ত রায়টা দিবে, তাহলে সেই রায়টা পর্যন্ত তো অবশ্যই তাদের ঘরে ফেরা দরকার ছিল। তারপরে যখন ওরা রাস্তায় থাকতে চাচ্ছে, যেহেতু আপনি জানেন যে আমার মনে হয় এটা, যেহেতু আসিফরা খুব মেধাবী, বাংলাদেশের সবচেয়ে মেধাবী তো ওরাই, আমরা তো কেউ পড়াশোনা করি নাই, তো ওদের কাছ থেকে জানা দরকার যে এরকম নির্বাহী বিভাগকে সরাসরি বিচার বিভাগের মুখোমুখি দাঁড় করানো যায় কিনা পৃথিবীর কোনো সভ্য দেশে। আমি এই এবং প্রশ্নটা সর্বোচ্চ আদালত, আমি শেষ করি, জি। সর্বোচ্চ আদালতে যেটা বিচারাধীন সেখানে কোনোভাবেই নির্বাহী বিভাগ আদেশ দিতে পারে কিনা। জি আসিফ, এই প্রশ্নটা আমি একটু করতে চাই। আওয়ামী লীগের সিনিয়র নেতা আমিনুল ইসলাম আমিন একটি প্রশ্ন আপনাকে করেছেন, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই। যেহেতু বিষয়টি নিয়ে 7 আগস্ট আবারও আদালত বসবে, শুনানি হতে পারে, অথবা অ্যাপিলেট ডিভিশনের রায় আসতে পারে চেম্বার জজ আদালত থেকে, ফলে তার আগে নির্বাহী বিভাগ কিছু করতে পারে কিনা, এটি হচ্ছে 1 নম্বর জানা। দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলন নিয়ে আজকে সরকার, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের যে অবস্থান এবং আপনাদের যে অনর-অবস্থান, সেটি যে মুখোমুখি জায়গায় যাচ্ছে, তার ফলে এই আন্দোলনটাকে ঘিরে যে জনসমর্থন বা সবার যে সমর্থন পেয়েছিলেন সেটিও নষ্ট হওয়ার শঙ্কা থাকছে কিনা? জি, আমি প্রথমে বলতে চাই যে সর্বোচ্চ আদালতে বিচারাধীন একটা বিষয় নিয়ে নির্বাহী বিভাগকে আদালতের মুখোমুখি দাঁড় করানো উচিত কিনা, এরকম একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। সর্বোচ্চ আদালতে কিন্তু রায়ে বলছেন যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, সরকার ঠিক করবে যে আসলে কত শতাংশ কোটা থাকা উচিত। এখন আমি কিন্তু 28 দিন পর স্থিতাবস্থা যখন শেষ হবে তখন আবার 18 সালের পরিপত্র বাতিল হওয়ার কারণে আবার কোটা ফিরে আসবে সেটা বলেছি, 28 তারিখ বলিনি। অর্থাৎ 7ই আগস্ট স্থিতাবস্থা যখন শেষ হবে তখনই কিন্তু তারপর থেকে যত নিয়োগ হবে সবগুলোই কিন্তু কোটা ব্যবস্থার মাধ্যমেই হবে, সেই জায়গা থেকে আমি বলেছি। জিজ্ঞেস করো। এবং আজকের যেটি বিষয়, আমি একটু প্রশ্ন করি জনাব আসিফ, আপনাকে একটু জানতে চাই জনাব আসিফ, আমার সুবিধার জন্য আমি জিজ্ঞেস করছি, আপনি শেষ করেন। আচ্ছা ঠিক আছে। আমরা গতকাল পর্যন্ত যে কর্মসূচি করেছি, 1 জুলাই থেকে লাগাতার যে কর্মসূচি আমরা করছি, আমরা সারা দেশে কিন্তু আমাদের কর্মসূচি করে আসছি। এবং আমি যতটুকু দেখেছি বাংলাদেশে এর আগে এত বড় স্কেলে কোনো
আন্দোলন হয়েছে, কিন্তু সেখানে জ্বালাপোড়া হয়নি, সেখানে ভাঙচুর হয়নি, সেখানে বিশৃঙ্খলা হয়নি, এরকম কোনো নজির নেই। ছাত্ররা একটি সুশৃঙ্খল আন্দোলনের একটি নজির স্থাপন করেছে বলে আমি মনে করি। এবং কিন্তু আজ যেটা হলো, আজ এটা হওয়ার মূল কারণ, প্রথমে আমরা যখন কেন্দ্রীয়ভাবে শাহবাগের আমাদের কর্মসূচি শুরু করি, এর আগেই আমরা খবর পেয়েছি কুমিল্লাতে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছে। সেখানে একজন শিক্ষার্থীকে খুবই মুমূর্ষ অবস্থায় করে ফেলা হয়েছে, এবং কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় প্রায় 10টি পয়েন্টে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। শিক্ষার্থীদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন এক কর্মসূচির নামে বাইরে থেকে বাস দিয়ে, ট্রাক দিয়ে ভাড়া করে বহিরাগত অছাত্রদেরকে নিয়ে এসে যে মহড়া দিয়েছে, এই সবগুলো বিষয় মিলিয়েই কিন্তু আজকের উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যখন আমরা শাহবাগে গিয়েছি, প্রশাসন এতদিন আমাদেরকে সহযোগিতা করেছে, অবশ্যই এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। কিন্তু পুলিশ আজ শাহবাগে জল কামান নিয়ে যেভাবে ব্যারিকেড তৈরি করেছে, সেক্ষেত্রে আগামীকালকে কি হবে আসিফ, আপনাকে একটু থামাই, আগামীকাল থেকে এটিকে আরো ভয়াবহ রূপ হতে পারে? এবং আরেকটা হচ্ছে যে আদালত আসলে 7 আগস্টের পরে কি করবে সেটির যে পূর্বাভাস আপনি দিচ্ছেন, সেটাকে আপনাদের মানে সেটির ভিত্তি কি, নাকি সেটা আপনাদের শঙ্কা আমি মাত্র? একটু প্রশ্নটা করি, সেটা হচ্ছে কি, যেখানে জনাব আসিফ আপনি বলছেন হাইকোর্টের প্রতি আপনাদের ভরসা আছে এবং হাইকোর্ট বলেছে এটা কম বেশি হতে পারে, জি, আমার ধারণা প্রশ্নটা একই। না কোটা হতে পারে, তাহলে এই রায়টা তো চূড়ান্ত হওয়ার জন্য 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। জি, আমি আসিফকে তাহলে যদি সেটা একটু বলতে- অপেক্ষা না করে রাস্তায় কেন থাকবেন আপনারা? আর আপনাকে কে বলেছে যে আমরা একটু আসিফকে শুনি। 7 তারিখে আগের রায়ে যাবে? চলমান এটা আছে, কি হিসাবে আপনি যে ধারণা চলমান, করলেন? সেটা কিন্তু 18 সালের পরিপত্রকে বেসিস করেই কিন্তু চলমান আছে। 18 সালের পরিপত্রটি কিন্তু শুধুমাত্র নবম থেকে 13তম গ্রেডের বিষয়ে পরিপত্র, কিন্তু আমরা যে দাবিটি করছি সেটা আমরা কিন্তু নবম থেকে 20তম গ্রেড, অর্থাৎ সকল গ্রেডেই কোটা ব্যবস্থার একটা স্থায়ী এবং টেকসই সমাধান চাচ্ছি। এবং আদালতে বিচারাধীন আছে নবম থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, কিন্তু আমরা সকল গ্রেডে একটা স্থায়ী সমাধান চাচ্ছি। সেই জায়গা থেকেই আমরা বলছি যে আইন পাশ করে সরকার এটির সমাধান করতে হবে। একদম পরিষ্কার আপনার আদালতে অবস্থান। মাননীয় সরকার মন্ত্রী আইন নিশ্চয়ই পাশ আমাদের করার সঙ্গে ক্ষেত্রে- আছেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তারা যে ভরসাটা পাচ্ছে না সরকারের উপর, অথবা যদিও বলছেন যে আদালত আবার 7 তারিখে অর্থাৎ অগস্টের 7 তারিখে কি করবে, আদালতের প্রতি তাদের আস্থা আছে, কিন্তু এক ধরনের মনে হচ্ছে একটা শঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মনে। তারা আপনাদের সন্তান এবং তারা সবাই যে সরকার বিরোধী নিশ্চয়ই তা না, এবং বিএনপিও বলছে আন্দোলনকে কেন্দ্র করে তারা কোনো রাজনৈতিক কোট আটকোট ফায়দা হাসিলেরও চেষ্টা করছে না। ফলে একটি অরাজনৈতিক আন্দোলনের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সমাধান করতে সরকারের সমস্যা কোথায়, আরেকটু আন্তরিকতা দেখানো সম্ভব কিনা? হ্যালো, শুনে নাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, তাই না? জি ফরদ ভাই, আপনাকে প্রশ্ন করেছি। জি জি। সরকার খুবই আন্তরিক, এক্ষেত্রে সরকার খুবই আন্তরিক, কিন্তু বিষয়টি আমিন ভাই যেটা বললেন খুব সুন্দর করে, বিষয়টি কোথাকার? বিষয়টি হচ্ছে আপনার বিচার বিভাগের। এটি কিন্তু আমাদের শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করছেন না। আমার একটা বিষয়, আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আদালতে। আমি যদি বাইরে হইচই করতে থাকি, এখানে তো কোনো কাজে আসবে না। আমার একটা পক্ষের কথা শুনেছে আদালত, তা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের কথা। আপনাদের কথা তো শোনেনি। আপনাদেরকে আদালত থেকে কিন্তু বলা হচ্ছে যে সেখানে তো যেতে হবে, গিয়ে আপনার কথা যখন যৌক্তিকভাবে বলবেন, তখন আপনি দেখবেন আপনাকে তো সেখানে উপস্থিত হতে হবে আদালতে। হয়ে আপনি আগে বলেন, আপনি অনাস্থার কথা আগে বলছেন কেন? আপনি শিক্ষার্থী থেকে আমি বলবো যে আমাদের তো আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমাদের সম্মান আছে। আমরা সেখানে গেলে আমাদের কথাটা যখন আমরা বলবো যে আমরা এটা চাই, একটা যুক্তি, ওখানে তো যুক্তি হবে, হিয়ারিং হবে, আর্গুমেন্ট হবে, দেন একটা জিনিসের জায়গাতে আসবে। আমরা আদালতকে ভয় করছি কেন? আমরা বলছি একটা অযৌক্তিক কথা। অ্যাকচুয়ালি আমি একটা আগে বলে নিই, যারা আপনারা আন্দোলন করছেন, আপনারা রং পয়েন্টে আছেন। কিন্তু রং পয়েন্টটা কি? রং পয়েন্ট হচ্ছে বিষয়টি আদালতের। আপনি বলছেন নির্বাহী বিভাগ আমাদেরকে একটা দিক, নির্দেশনা দিক, পার্লামেন্টে এটা পাস করাক, আইন বিভাগে পাস করাক, কিন্তু একটা জিনিস পেন্ডিং হচ্ছে আপনার আদালতে, এটা হচ্ছে আপনার বিচার বিভাগে, এবং সেখানে গিয়ে প্রবলেমটা আমি সলভ করতে পারছি, কিন্তু সেখানে আমরা যেতে চাচ্ছি না। কেন যেতে দিচ্ছে না?
এই আপনার কিছু একটা গোষ্ঠী আপনাদেরকে যেতে দিচ্ছে না। ফরহাদ ভাই, অনেকেই আপনারা বলছেন একটা যে চক্রের সরকার মধ্যে আসলে পড়ে যাচ্ছেন। আদালতের ঘাড়ে আমি বন্দুক বলবো, রেখে আপনি তার যদি যে পারপাস বা তার যে লক্ষ্য সেটি সার্ভ করতে চায়, এইটার কি ব্যাখ্যা দিবেন? বিচার বিভাগের একটি বিষয় আপনি নির্বাহী বিভাগের কাছ থেকে আদেশ চাচ্ছেন, এটা কি সম্ভব? অনেক সময় শুনেন, আমাদের ডিসিদের অনেক কর্মকাণ্ড ডিসিদেরকে ডেকে তলব করা হয় আদালতে যে আপনি এটা করলেন কেন, নির্বাহী বিভাগ এটা করলো কেন। প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ আসে আমাদের, সেখানে আদালতের অনেক নির্দেশনা আমাদেরকে নিয়ে আমাদের অনেক কিছু কর্মকাণ্ড অনেক পরিবর্তন করতে হয়। আমাদের আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। বিষয়টি সিম্পল, একটা পক্ষ গেছে, তারা গিয়ে বলেছে এটা 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 করতে হবে, কোটা বাতিল করতে হবে, কোটা চালু করতে হবে। এই পক্ষ গিয়ে বলছে কোটা চালু করতে হবে, আপনারা কিন্তু যাচ্ছেন না। আপনারা এখানে হইচই, আপনারা করছেন, আন্দোলন করছেন। এইখানে আন্দোলন করে একটা সিম্পল জিনিস, আপনি আগে আদালতে যান। আপনি ফেল করলে তখন আপনি বলবেন যে আমাদের এটা হয়নি, তখন আদালতের ব্যাপারটা আপনার হয়ে যাক, তারপরে তো পরের ব্যাপারটি পরে আদালতে। তার মানে এখন সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরামর্শ হচ্ছে অপেক্ষা করার এবং অন্তত 7 আগস্ট পর্যন্ত দেখার। আপনাকে অনেক ধন্যবাদ ফরহাদ হোসেন, মাননীয় মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে বিদায় দিয়ে আমরা একটা বিরতিতে যাব। প্রিন্স ভাই, আপনার কাছে মূলত যে প্রশ্নটা করতে চাই, এবং আমিন ভাই আপনার কাছে, অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে কোটা ইস্যু শেষ, তার আগে আর একটা ইস্যু ছিল, ফলে একের পর একটা ইস্যু আসছে এবং একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার পরিকল্পিতভাবে নতুন নতুন ইস্যু তৈরি করছে। এই অভিযোগের কি জবাব দিবেন এবং সেক্ষেত্রে পরের ইস্যু কি হতে পারে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। ভাই, এই যে সবাই বলছেন একটার পর একটা ইস্যু, ধরেন আজিজ, বেনজির কিংবা এনবিআর কর্মকর্তা মতিউরের যে বিশাল দুর্নীতির খবর প্রকাশিত হলো, সেই আলোচনাটা প্রায় শেষ হয়ে গেছে এই কোটা বিরোধী আন্দোলনের কারণে। ফলে এরকম ইস্যু কি আসলে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে বলে অনেকের অভিযোগ, কি বলবেন? এই অভিযোগগুলো বায়বীয়, কল্পিত। আপনি যদি আমেরিকান দিকে তাকান, আমেরিকান সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে একটা মামলা চলছে, ধর্ষণের মামলা। জি। এখন এই ঘটনাটা ঘটেছিল আরও 20 বছর আগে, এতদিন মামলা হয় নাই। আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে যে সরকার ধামাচাপা দিয়ে রাখছে, অথবা মিডিয়ায় প্রকাশ করার পরে এটা আসছে। আচ্ছা, আমি একটা অন্যায় করলাম, সে অন্যায়টা প্রকাশ হওয়ার আগে আপনি বা আমি বা বিচারক বিচারটা করবে কীভাবে? আর যদি বলেন যে শুরু থেকে জানলো না কেন, শুরু থেকে যদি অথরিটি সব জানে, তাহলে তো পৃথিবীতে কোনো অপরাধ হওয়ার সুযোগ নাই। এখন আজিজ অথবা যে নামগুলো আপনি বললেন, এখন ওদের এই ঘটনার কারণে, আন্দোলনের কারণে ওদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলমান, সেটা কি থেমে গেছে নাকি বন্ধ হয়ে গেছে? এটা বন্ধ তো হয়নি। আজকেও তো পত্রিকায় দেখলাম যে একজনের সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সো এগুলো আপনার বলে না যে ব্যর্থ মানুষের 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত, একটা অজুহাত। কিন্তু জনমানস পটে যে আলোচনা, সেটি তো কমেছে না ভাই। বাংলাদেশের আলোচনা দিয়ে, শোনেন, আলোচনা দিয়ে তো কারো বিচার করা যাবে না। আচ্ছা, করা যাবে? বিচার করার জন্য, যে কোনো অন্যায়ের বিচার করার জন্য আপনাকে বিচারিক প্রক্রিয়া লাগবে এবং সাক্ষী শপথ লাগবে। ইভেন আপনি যদি বিচারকের আসনে বসেও থাকেন, আপনি জানেন আমি খুন করেছি, কিন্তু আমার লয়ার যদি বা আমার প্রতিপক্ষ লয়ার যদি উইথ ডকুমেন্টস প্রমাণ করতে না পারে, আপনি কি আমাকে কাগজপত্র ছাড়া বিচার করতে পারবেন না। তো জনমানুষে অনেক কথা বলে, যেমন আজকে একটু আগে জনাব আসিফ বলছিলেন একটু, এবং প্রিন্স ভাই বলছিলেন যে কুমিল্লাতে একজনকে মেরে ফেলা হয়েছে। না, আমি কথা না, মেরে ফেলার কথা মুমূর্ষ বলছি। অবস্থায়, গুলি কথা বলা বলছি। হ্যাঁ, গুলির কথা বলা হয়েছে। কিন্তু পরে গুলি তো হয়েছে। ওরা ওখান থেকে ঘোষণা করে, গুলি তো হয়েছে। না, আমি গোটা সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার হয়েছে কুমিল্লা একজন নিহত, নাকি জনমানসে। কিন্তু বরঞ্চ কোটা আন্দোলনকারীরা শাহবাগ থেকে বলেছে যেন ওখানে কেউ মারা যায়নি। তাহলে জনমানুষ সব কিছু, এই আলোচনাগুলো তো সব মাথায় রেখে তো আপনাকে কোনো কাজ করতে হবে না, পৃথিবীর কেউ কোনো কাজ করতে হবে না। আর বাংলাদেশের মতো দেশে আপনি ইস্যু কবে থাকে না, কিভাবে বলে ইস্যু আসতে পারে, এটা কি সম্ভব? জি। কবে একটা সময় দেখান স্বাধীনতার পর থেকে আজ অবধি, অথবা তারও আগে? ইস্যুর মাত্রা বা সেটি, প্রিন্স ভাই, একটু যদি আপনাকেই জিজ্ঞেস করি, ধরেন এই যে বড় বড় যে কয়েকজন কর্মকর্তার, শীর্ষ কর্মকর্তার দুর্নীতি নিয়ে আলাপ এবং এই বিষয়গুলোর যে আপনার প্রভাব, এবং এই বিষয়গুলো নিয়ে জনগণের যতটা কাছাকাছি যাওয়ার কথা বিরোধী দলের, ততটাকে বিএনপি যেতে পারলো নাকি আপনারাও এই ইস্যু থেকে
একটু বিচ্যুত হলেন এই কোটা আন্দোলন বা অন্যান্য ইস্যু আসার ফলে? দেখুন, ইস্যু যেগুলো আসছে, আওয়ামী লীগ যে ইস্যুগুলো জনগণের সামনে তুলে দিচ্ছে, সেই ইস্যুগুলো কিন্তু থাকছে। এই যে দুর্নীতি বলেন, লুটপাট বলেন, এটা কি শুধুমাত্র বড় বড় কর্মকর্তাদের মধ্যে সীমিত? আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নাই? আজকে তো আওয়ামী লীগ তার এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিংবা ভোটবিহীন অবস্থায় ক্ষমতায় থাকার জন্য একদিকে যেরকম এই দুর্নীতি লুটপাট করার সুযোগ করে দিয়ে একটা সুবিধা ভোগী শ্রেণী তৈরি করে তাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকছে, আবার অপরদিকে দেশের বাইরে যাদেরকে তারা প্রভু মানে তাদেরকে আপনার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে তাদের সাথে সেই চুক্তি করে এখানে তাদের একটা অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে, এবং 7ই জানুয়ারি নির্বাচন তাদের সহযোগিতায় করে এখন সেটার হয়তো প্রতিদান দিচ্ছে। তো এখন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 দিন আগে বলেছেন যে এই কোটা বিরোধী আন্দোলনকে আমরা দুইটা ভাবে দেখি। একটা হচ্ছে এটা ন্যায্য দাবি, কিন্তু হঠাৎ করে এই ন্যায্য মানে বিষয় যেটা সেটেলড ইস্যু ছিল সেটাকে উস্কে দিয়ে আন্দোলনটাকে সামনে নিয়ে এসে এই দাবিগুলো, এই ইস্যুগুলোকে আড়াল করা হয়েছে। কে উস্কে দিল? সরকারই করেছে। আচ্ছা, এটা সরকারই এটা কোর্টে নিয়ে গেছে হয়তো কাউকে দিয়ে জানে যে এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা কোর্ট যখন এরকম একটা হয়তো রায় দিলে হয়তো এখানে ছাত্র আন্দোলন গড়ে উঠবে, যে কারণে ওই ইস্যুগুলো হয়তো পিছনে চলে যাবে। এটা একটা পারসেপশন, এটা আমি আমার ধারণার কথা বলছি, এটা একটা পারসেপশন, এটা অনেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। আমি সেটার উদ্দেশ্যে বলতে চাই যে এগুলো করে ওইসব ইস্যুকে ধামাচাপা দেওয়া যাবে না। এখানে আমিন ভাই কতগুলো কথা বলেছেন, যে এই যে বা আসিফকে জিজ্ঞেস করা হলো, আমি একটু উত্তর দেই সেখানে, যে কোর্ট যে আগামী 28 দিন পরে যে এটার বিপক্ষে রায় দিবে, এটা কিভাবে বুঝলো? এটা বোঝার বিষয় না। কোর্ট রায় দিবে কিনা সেটাও আমার জানা নাই, কিন্তু অতীতের কি অভিজ্ঞতা, আপনি ধরেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা থাকবে কি থাকবে না, এইটা যখন পার্লামেন্টে একটি কমিশন গঠন করে সেই কমিশনে যখন আলোচনা চলছিল, সেই কমিশনে আপনার শেখ হাসিনা নিজে উপস্থিত হয়ে যিনি নির্দলীয় সরকার রাখার জন্য আপনার সুপারিশ করেছেন, ঠিক 2 দিন পরে কোর্ট থেকে আরেকটা রায় দিয়ে আপনার সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা আপনার বাতিল করে দিল। এটা যে সরকারের ইচ্ছায় হয় নাই, কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছায় হয় নাই। আমি আসছি পরিবর্তনের ইস্যু, আমি আসছি, সেটা যে ব্যক্তি বিশেষের ইচ্ছায় হয় নাই, আমি চাচ্ছি একরকম, করছি আরেক রকম। তো এগুলো করেই তো আপনার মানুষের মধ্যে একটা অনাস্থার ব্যাপার চলে এসছে, একটা ভরসার জায়গা নাই। সরকার যাই বলুক না কেন, যাই করুক না কেন, মানুষ কিন্তু মনে করে সরকারের এখানে ফন্দি ফিকির আছে। এই কারণেই মানুষ কিন্তু আজকে আস্থা পাচ্ছে না, ছাত্ররা আস্থা পাচ্ছে না। ছাত্ররা শিক্ষিত সমাজ, তারা জানে কোথায় কি হচ্ছে, কোন সুতার টানে কিভাবে হচ্ছে, এটা কিন্তু সকলেরই জানা। সেই কারণে আস্থার জায়গা। ধরেন জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিপি বেনজির সাহেব, তাদের যে বিষয়গুলো সেগুলো আসলো, তাদের বিরুদ্ধে এক ধরনের আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে, তারপরেও প্রিন্স ভাই একদম স্পষ্ট করে বলছেন যে সরকার যাই করুক, মানুষ মনে করে এর পিছনে সরকারের কোনো একটা কোট আনকোট ফন্দি ফিকির আছে। এটা মানুষ মনে করে, এই দাবির পেছনে যৌক্তিকতা কি? বাংলাদেশে তো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু মানুষ আছে, বিএনপি জামাত, ওরা মনে করা, সাধারণ মানুষ মনে করা এক করার কোনো সুযোগ নেই। আমি যেটা বলতে চেয়েছি, উনি যে আসিফকে ডিপেন্ড করলেন, আসিফ একটু আগে বলেছে যে হাইকোর্টের প্রতি আমাদের আস্থা আছে, আবার বলছে 28 তারিখে আবার পরিপত্র বাতিল করবে। উনি জানলো কি করে? এখন এটার উত্তর আরেকটা কথা বলি, উনি বলছে যে সরকার এটা করাচ্ছে। আপনি বলেন, হাইকোর্টে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি রিট করেন, দিনে দিনে শুনানি হয়, টাইম আসতে 1-2 বছর নর্মালি লাগে, খুব স্বাভাবিক প্রক্রিয়া। তো এখন সেখানেও যদি আপনি ডালমে কুচ কালা খুঁজেন, তাহলে তো সেটা একটা টোটালি অযৌক্তিক এবং টোটালি ইরেলেভেন্ট। আপনি বলছেন আজিজ, শোনেন, আজিজ আর বেনজিরকে এক জায়গায় আনতে পারবেন না। কেন পারবে না? এখানে আজিজ এবং বেনজির দুজনের কারোর সাথে কিন্তু আমার কোনো পরিচয় নেই ব্যক্তিগত, বাট আজিজের বিরুদ্ধে ইভেন আল জাজিরা সহ সবাই কিন্তু ভয়ঙ্কর তথ্য দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তার এক ফোঁটা অবৈধ সম্পত্তি হিসাব কেউ দিতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যেমনটা অন্যদের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আপনি এই দুটাকে এক জায়গায় মাবার সুযোগ নেই। বাট তারপর আজিজ হোক এবং আমিও যদি হই, যদি অন্যায় করি, দুর্নীতি করি, বিচার হওয়া দরকার। কিন্তু আজকে প্রিন্স ভাই যখন দুর্নীতির বিরুদ্ধে বলছে যে আওয়ামী লীগ নেতারা অনেকে দুর্নীতির সাথে জড়িত, আমরা তো স্বীকার করছি না। গত কয়দিন আগেও তো আমাদের দেখলাম যে মানিকগঞ্জের এক নেতার বিরুদ্ধে 2টো মামলা করেছে, অর্থাৎ এখানে আইনটা কাজ করতেছে। কিন্তু
আমি বেগম যে আমার মায়ের বয়সী, তাকে নিয়ে অসম্মানজনক কিছু বলতে চাই না। উনি তো কালো টাকা সাদা করেছেন, সাইফুর রহমান তো কালো টাকা সাদা করেছেন। ওনার নেতা তারেক রহমান, উনি এখন বিদেশে আছেন, ওনার দুর্নীতির টাকার বিরুদ্ধে FBI বাংলাদেশের সাক্ষ্য দিয়েছে। ওনার ছোট ভাইয়ের টাকা, দুর্নীতির টাকা, মানে সেই জন্য কি এখন দুর্নীতি করা হালাল আমি হতে সেটা পারে? আমি শেষ করতে দেন। দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত এসছে, তো ওই সময় তো তারা কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতির বিরুদ্ধে, দেশটাকে চ্যাম্পিয়ন করেছিল দুর্নীতিতে। আর আজকে আমাদের মতো দেশে, আপনি সারা পৃথিবীতে তো কম বেশি দুর্নীতি আছে, কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি বলে তো আওয়ামী লীগ নেতা হয়েও কেউ পার পাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অনেক আলোচনা ছিল, এবং আপনি জানেন যে উনি চতুর্থ মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আসার পর এটি তার দ্বিতীয় দ্বিপাক্ষিক সফর। ভারতে প্রথম সফর করলেন, তারপর পরে উনি চীনে গেলেন। সেই সফরকে বিএনপি কিভাবে মূল্যায়ন করে? চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী, বড়। আমি একটু কথা বলি এখানে। আমি এক লাইন করে আমিন ভাই দুইটার কথা বলেছে। বেগম খালেদা জিয়া নাকি তার কালো টাকাকে সাদা করেছেন, এটা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন। বেগম খালেদা জিয়া যেটা করেছেন সেটা তার বৈধ টাকা যেটা অপ্রদর্শিত ছিল সেটাকে বাংলাদেশের আইন মেনে প্রদর্শন করেছেন। বৈধ টাকাকে প্রদর্শন করা আর কালো টাকাকে সাদা করা এক না, আইন ভাইরা হয়তো ভুলে গিয়েছেন। আপনার সময় আপনি বলেন সেটা উনি ভুলে গিয়েছেন, এবং ওনারা বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য যা যা করার তাই করেন, এতিমের টাকা চুরি করেছেন ইত্যাদি ইত্যাদি। ওনারা যে ফরমায়েশি রায় দিয়েছে সেই রায়ের কোথাও লেখা নাই বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু ওনারা তো ঢোল পিটিয়েই যাচ্ছেন। তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগও ওনারা প্রমাণ করতে পারেননি, বরঞ্চ নিম্ন আদালতে, ওনাদের আমলে নিম্ন আদালতে একটি মামলায় তারেক রহমানকে যখন খালাস দেওয়া হলো, সেই বিচারককে কিভাবে দেশ ছাড়া করা হয়েছে, তিনি পরবর্তীতে বিদেশে গিয়ে সেই বিচারক আপনার ইউটিউবে তার বক্তব্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। এগুলো করে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। এখন চীন সফরের ব্যাপার আসেন। চীন বাংলাদেশের একটা উন্নয়ন সহযোগী দীর্ঘদিন থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক তখন থেকেই শুরু হয়েছিল। চীনে বাংলাদেশের অনেক উন্নয়ন কাজ করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এবার চীন সফর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দামি নির্বাচনের পরে যখন চীন সফরে যাবেন, তার আগে ভারতের সাথে চীন কোন দেশ আগে সফর করবেন এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম আগে ভারত সফরে গেলেন, তারপর চীন সফরে গেলেন। চীন সফরে যাওয়ার আগে আমরা শুনলাম $5 বিলিয়ন ওই অর্থ সহায়তা দেওয়া হবে, চীন এটা দিবে ইত্যাদি ইত্যাদি, তিস্তা প্রকল্প, অনেক কথাই শুনেছি। কিন্তু আমরা বাস্তবিকভাবে দেখলাম 1 মিলিয়ন ইউএন, যেটা 1 বিলিয়ন নট ডলার, স্থানীয় মুদ্রা, যা বাংলাদেশ টাকায় 1600 কোটি টাকা, বাংলাদেশ টাকায় 1680 কোটি টাকা সামথিং, আমি যা দেখলাম আর কি। তো সেইটার আপনার অর্থ সহায়তা পেয়েছে, কিন্তু আশা ছিল 500 কোটি টাকা, এই তো মানে $5 বিলিয়ন সহযোগিতার কথা, মানে প্রত্যাশার 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, এবং সেটা ডলারে না, সেটা মানে চীনের মুদ্রায়। সেই তুলনায় সেটা বলা যায় এই সফর কখনোই সফল হয়নি। 196 জন বিশাল লটবহর নিয়ে তিনি যে চীনে গেলেন, চীনে গিয়ে প্রাপ্তির যে ঝুলি এটা হলো শূন্য। এবং আজকে একটু আগেই দেখলাম যে বিশাল একটা ডেলিগেশন, বিজনেস ডেলিগেশন নিয়ে গেছে। সেই বিজনেস ডেলিগেশনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের একজন নেতাকে একটা বিশাল কোম্পানির মালিক বনে গেছেন। সেখানে তার সাথে যে 6টি চুক্তি হয়েছে শেখ হাসিনার উপস্থিতিতে, সেই 6টি চুক্তি তাকে নাকি ব্যবসায়ীরা কেউ চিনেই না। এই যে আওয়ামী লীগের নেতাদেরকে ব্যবসায়ী বানিয়ে তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা অখ্যাত প্রতিষ্ঠান, কেউ কোনো ব্যবসা না থাকলে চীনা ব্যবসায়ী তার সঙ্গে এমনি চুক্তি করবে। এইটাই তো কথা আপনি দেখেন। আমি এইমাত্র দেখলাম, এই ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না, আমি জেনে হয়তো বলতে পারবো, কিন্তু নিউজ হয়েছে, নিউজে আপনি যদি বলেন আমি পড়ে শোনাতে পারি, আমি যদি বলেন আমি এটা পড়ে শোনাতে পারি। তো যাই হোক, এগুলো করে আসলে এই যে চীনের সাথে যে সম্পর্ক, তিস্তা প্রকল্প একটা বিশাল বিষয় ছিল। আমরা শুনেছি চীনের আগে থেকে এই তিস্তা প্রকল্পে আগ্রহী ছিল, সেখানে নাকি তারা ফিল্ড স্টাডি করেছে, 150 কোটি টাকা নাকি এখানে বিনিয়োগ, মানে তাদের খরচ হয়েছে। এর মধ্যে হঠাৎ করে এবার যখন
ভারত সফরে গেলেন শেখ হাসিনা, তার আগেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে বললেন তারা এই তিস্তা প্রকল্প তারা করতে চায়। এর আগে কিন্তু কখনো করে নেই। তিস্তা প্রকল্প কেন? ভাই। ভারতের সাথে তার মানে- অমীমাংসিত বিষয় নিয়ে তো তিস্তা প্রকল্প। আজকে চীনে যে গেলেন, সেই চীনে কিন্তু এই তিস্তা প্রকল্প নিয়ে কোনো কথাই হলো না। আলোচনা হয়নি। যেসব সমঝোতা হয়েছে এগুলি মামুলি জি। মামুলি আমির ভাই, সমঝোতা, তার মানে এগুলি যে কোনো প্রিন্স মন্ত্রীর ভাইয়ের দাবি হচ্ছে উপস্থিতিই সম্ভব। চীন সফর ব্যর্থ হয়েছে, আমাদের হাতে একদমই শেষ সময়। এটা তো চীন নতুন- সফর থেকে এটা- আমরা কি পেলাম? এটা আপনার তো- বিশ্লেষণ এটা তো নতুন বিষয় নয়। প্রিন্স ভাইদের কাজই হচ্ছে সরকার প্রধান যখন কোনো দেশে সফর করে এসে বলবে যে কিচ্ছু পায় নাই, অর্থাৎ না সরকার কি নাই। পেয়েছে আপনি বলেন, সরকার আপনি নাই। বলেন এটা আমাকে 5 বলতে বিলিয়ন হবে। ডলার কোথায়? এটাকে আজকে নতুন বলতেছে ওরা। এক আমরা যখন মিলিয়ন ইন্ডিয়া থেকে- ইউএন আমরা তারা যখন পেয়েছে ইন্ডিয়া ট্যুর 1600 করে কোটি আসলাম, টাকা। ইন্ডিয়া কিচ্ছু দেয় আপনাদের নাই। এক ছাত্রলীগের আমরা নেতাই তো একজন করে 2000 কোটি আমরা টাকা যখন- পাচার করেছে। আমরা ভাই, যখন- আমরা আমরা একজন যখন আমেরিকা থেকে ট্যুর করে আসি বলে যে আমেরিকা কিচ্ছু দেয় নাই, আমরা জিএড কনফারেন্সে বলে যে আমেরিকা বাংলাদেশ কিচ্ছু দেয় নাই। আবার শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তবে বাংলাদেশের দেউলিয়া হবে, কিন্তু তাদের কোনো কথাই তো হচ্ছে না, দেওয়া হওয়ার পথে। কোনো কথাই তো হচ্ছে না। সব কিছুই তাদের কথাগুলো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এখন আমি বলি, প্রিন্স ভাই খুব খুশি হতাম যদি কালো টাকা সাদা টাকার ব্যাখ্যা দিতেন। যেমন এবার বাজেটে 15% টাকা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এটাকে আমরা সবাই বলছি কালো টাকা সাদা। জি। তো এখন আমি করলে এটা কালো টাকা সাদা, আপনি করলে সেটা না খালেদা জিয়া তো দেখিয়েছেন, ওটা তার আমি তার আসলে বন্ধু সেটা আয়। পেলে ভাই। দেখিয়েছেন কোথা থেকে এটা আয়টা হয়েছে। রাজনীতি এইটার সাথে ওইটা মিলাতে পারবেন না আপনি। তো আমরা কোনো সাক্ষ্য দেনি ভাই। এফবিআই তো শেখ হাসিনার কথায় চলে না, আপনারা ভাড়া করে নিয়ে FBI আসছেন। সাক্ষ্য দিয়েছেন। এফবিআই যদি আমরা ভাড়া করতে পারি, হ্যাঁ। তাহলে আপনি বলছেন কেন যে আমাদের ক্ষমতা নেই? ক্ষমতা আমেরিকা নাই যদি কে আমাদের বলছে? কথায় চলে। আপনারা বিশাল এবং ক্ষমতাধর চীন সফর দল। নিয়ে বেশি কথায় যাব না, শুধু এইটুকু বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা উনি বলছেন যে তিস্তা প্রকল্প প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করেছেন যে তিস্তার জন্য চীনও আগ্রহী, ভারত ভারত আগ্রহী। যেটা করলে আমার দেশের উপকার হবে সেটাই আমরা করব। আর চীনে বঙ্গবন্ধু কন্যার গুরুত্ব কতটুকু সেটা যদি উনি টেলিভিশনটা দেখতেন, যে চীনের প্রধানমন্ত্রী কিভাবে তাকে লাল গাড়িতে সম্বর্ধনা দিয়েছে, চীনের রাষ্ট্রপতি বেগম তাকে খালেদা কিভাবে জিয়া যখন গর্ডন গিয়েছে, অনার দিয়েছে, শহীদ প্রেসিডেন্ট হ্যাঁ, জিয়াউর গর্ডন রহমান অনার যখন দিয়েছে, গিয়েছে, এর এগুলো থেকে বেশি দেখলেই- দিয়েছে। এগুলো দেখলে শুনেন, এর থেকে এটা বেশি আপনি দিয়েছে। যারা মিশু আপনি যতই বলেন প্রিন্স ভাইদের এটা হচ্ছে ক্যারেক্টার, ওনারা বলবে আরেকজনকে বলতে দিবে না, আবার ওনারা বলবে আমরা গণতন্ত্র চাই। অথচ প্রিন্স ভাই কথা বলার সময় শুধু আমি একটা জানতে চেয়েছিলাম যে তাহলে কালো টাকা সাদা কোনটা। উনি বলছেন যে আপনি কথা বলবেন, আমি কিন্তু আর বলি নাই, বাট উনি সমানে বলে যাচ্ছেন। তা আমি এবং চীন থেকে আমরা কী পেয়েছি না পেয়েছি, এবং উনি যেটা কথাটা বললেন যে আওয়ামী লীগ নেতার সাথে একটা চুক্তি। আচ্ছা, আওয়ামী লীগ নেতা কি ব্যবসা করতে পারবে না? এই পৃথিবীতে চাইনিজদের চেয়ে বড় তুখুর ব্যবসায়ীকে এই মুহূর্তে কেউ আছে? তো ওরা কি না বুঝে না শুনেই একটা কোম্পানির সাথে এত ডলারের চুক্তি করে ফেললো? এই যে অবাস্তব, বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন বক্তব্যগুলো বিএনপি দিয়ে যাচ্ছে বলেই তারা দিন দিন মানুষের কাছ অনেক থেকে ধন্যবাদ দূরে জানাব সরে আমিনুল যাচ্ছে। ইসলাম আমিন, অনেক ধন্যবাদ ইমরান হোসেন প্রিন্স। দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে রোববারে। সে পর্যন্ত সুস্থ থাকুন সবাই।